হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 18 মানে 18 শুরু করব। পেজ হচ্ছে 144। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, ঠিক আছে? আর দেখে ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জানাশোনা পরিচিত বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে? অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করবে, তারাও যেন সুযোগটা পায়। তাহলে আমরা শুরু করছি। রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা মডেল কোশ্চিন পেপার 18, পেজ 144। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলছে 2.25 টাকা। 2.25 টাকা হচ্ছে 5 টাকার শতকরা কত? 2.25 টাকা 5 টাকার শতকরা কত? তার মানে 5 টাকার মধ্যে আছে 2.25 টাকা। 1 হলে কত, 100 হলে কত? 5 টাকার মধ্যে আছে 2.25 টাকা। 1 হলে কত, 100 হলে কত? শতকরা বের করতে হবে। আমরা লিখবো 5 টাকার মধ্যে আছে ইকুয়াল টু 2.25 টাকা। তাহলে 5 টাকার মধ্যে কত আছে? 2.25 টাকা। অতএব 1 টাকার মধ্যে আছে 2.25 আর নিচে হচ্ছে 5। দশমিকের জন্য নিচে একটা 100, আর এখানকার দশমিক যদি আমরা তুলে দিই আর নিচে একটা কিন্তু 100 হবে, ঠিক আছে? আর অতএব 100 টাকার মধ্যে কত আছে? তাহলে 2.25 গুণন 100। যখন এখানে আমরা 1 লিখবো তখন 5টা কিন্তু ডিভাইডেড হবে। আবার যখন এখানে 100 লিখবো এটা কিন্তু ইনটু হয়ে যাবে। এখানে যেটা লিখবো সেটা ইনটু হবে, আর এখানে 1 লিখলে এই 5টা কী হবে? ডিভাইডেড, ভাগ হবে, নিচে যাবে। নিচে হচ্ছে 5 গুণন 100। 5 দিয়ে কাটলে 4 5 20, 5 5 25 সমান সমান 45 টাকা, সমান সমান 45%। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা কিন্তু অবশ্যই লিখবে যে 5 টাকার মধ্যে আছে 2.25 টাকা। 1 হলে কত আর 100 হলে কত শতকরা, ঠিক আছে? খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি আমি নেক্সট প্রশ্নে। একের 2 নম্বর দেখো প্রশ্ন কি আছে, বলছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউকে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এমনি ফর্মুলা তো হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কিন্তু বলছে এখানে উৎপাদকে বিশ্লেষণ করো, আমাকে উৎপাদক করতে হবে। আমি করছি, দেখো কীভাবে। তাহলে লিখবে এখানে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এটাকে আমাকে কিন্তু ভাঙতে হবে। দেখো আমি ভাঙছি কীভাবে। এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে? প্লাস এক্স ওয়াই স্কোয়ার। প্লাস এটা তাহলে আমাকে করতে হবে, এই জায়গাটা আমি করে দিচ্ছি মাইনাস, এখানে করে দিচ্ছি প্লাস, ঠিক আছে? এটা মাইনাস, এটা প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। তাহলে এখন দেখো এই দুটো কিন্তু প্লাস মাইনাস কেটে যাবে, আবার দেখো এই দুটোও কিন্তু কেটে যাবে, আর লাস্টে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ থাকলো। এখানে যা আছে উপরে নিচেও কিন্তু তাই আছে। নিচে দেখো এক মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এই দুটো কেটে যাবে। এটা হচ্ছে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এটা প্লাস এক্স ওয়াই স্কোয়ার, আর মাইনাস ওয়াই কিউ, ঠিক আছে? এবার দেখো এর মধ্যে কমন নিচ্ছি, এর মধ্যে কমন হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এর মধ্যে কিন্তু আমরা এক্স স্কোয়ার কমন নিচ্ছি, এক্স স্কোয়ার কমন, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস এখান থেকে কমন নিচ্ছি এক্স ওয়াই, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই। এই দুটোর মধ্যে দেখো এক্স ওয়াই কমন, তাহলে এখানে এক্স, এখানে মাইনাস ওয়াই, প্লাস এখান থেকে কমন নিচ্ছি ওয়াই স্কোয়ার,
তাহলে এক্স মাইনাস ওয়াই, এর মধ্যে কমন নিচ্ছি ওয়াই স্কোয়ার কমন নিচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়াই। দেখো এর মধ্যে আবার কি কমন, দেখো এটা কমন, এর মধ্যে কমন, এটা কমন হচ্ছে এক্স মাইনাস ওয়াই কমন, আর বাকি থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। তাহলে আমরা কিন্তু এক্স কিউ মাইনাস ওয়াই কিউকে আমরা উৎপাদক করলাম। এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মানে এ কিউ মাইনাস বি কিউ সমান কী হয়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু ভেঙে নিলাম, ঠিক আছে। আবার এটাকে কিন্তু আমরা কিন্তু আবার ভ্যানিশিং নিয়ম করতে পারি। ভ্যানিশিং মানে এখানে জিরো মিলাবো, এক্সের এমন একটা মান ধরবো যেন জিরো হয়, এক্সের মান কী ধরবো, জিরো। যেমন ধরো এক্স মান কী ধরছি আমি, এক্স ইকুয়াল টু আমি ধরছি হচ্ছে ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই ধরছি। আমি কিন্তু ভ্যানিশিং নিয়ম করব, ভ্যানিশিং মেথড মানে এখানে এক্স এর এমন একটা মান ধরবো যেন জিরো হয়, এক্স এর মান আমি ধরছি ওয়াই। তাহলে এখন যদি এক্স এর মান ওয়াই ধরি, তাহলে এখানে হবে ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ সমান সমান জিরো, প্লাস মাইনাস কেটে যাবে, জিরো হবে কিন্তু। তার মানে আমার ফ্যাক্টরটা কী হবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। এখন দেখো তুমি এখানে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ লিখলে, এবার দ্বিতীয় লাইনটা ফাঁকা রাখবে, এটা একই। তাহলে আমরা কিন্তু লিখবো এক্স মাইনাস ওয়াই, আবার ফাঁকা রাখবে এক্স মাইনাস ওয়াই, আবার ফাঁকা রাখবে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এবার দেখো এই অঙ্কটাকে এখানে মিলাতে হবে, তার জন্য তোমার যা দরকার আমি এই ব্ল্যাঙ্কগুলোতে বসায় সেটা আমি গুণ করব, যা দরকার সেটাতে বসিয়ে আমি কি করব, গুণ করব। মনে করি এক্স কিউ মিলাতে হবে, তাহলে আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করব। আমাকে এই অঙ্কটাকে এখানে মিলাতে হবে, তার জন্য আমাকে আমার যা দরকার সেই সংখ্যা দ্বারা আমরা এই যে ব্ল্যাঙ্ক আছে এই ব্ল্যাঙ্কে বসিয়ে আমরা কিন্তু গুণ করব। যেমন এক্স কিউ মিলাতে হবে, তাহলে আমরা এটাকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করব, করলে এটা হবে কিন্তু এক্স কিউ, এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই নাই, আমাকে এক্স কিউ মিলাতে হবে মাইনাস ওয়াই কিউ মিলাতে হবে, এটা নাই। তাহলে এটা আমরা তুলে দেবো, তুলে দিতে গেলে এটাই এই সংখ্যা আমি লিখবো বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন। তার মানে আমরা এখানে কী দিয়ে গুণ করব, এখানে গুণ করব হচ্ছে এক্স ওয়াই দিয়ে গুণ করব, এক্স ওয়াই দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে গুণ করলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে গুণ করলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। কিন্তু অঙ্কের মধ্যে তো এক্স ওয়াই স্কোয়ার নাই, তাহলে আমরা কিন্তু এটা তুলে দেবো, এটাকে তুলতে গেলে এটাই আমরা বিপরীত চিহ্ন নেবো, এই সংখ্যায় লিখবো বিপরীত এক্স ওয়াই স্কোয়ার। তা এখানে কী দিয়ে গুণ করবো, এখানে গুণ করবো প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই কিউ, ঠিক আছে। এখন দেখো এই লাইন আর এই লাইন একই, এই দুটো লাইন একই, দেখো এই লাইনের সঙ্গে মিলিয়ে দেখো এই লাইনটাই আছে, ঠিক আছে। তার মানে আমরা ভ্যানিশিং মেথডে করলাম, তার মানে আমাদেরকে জিরো মিলাতে হবে, এখানে এক্স এর এমন একটা মান ধরতে হবে জিরো হয়। আমরা এক্স সমান ওয়াই ধরলাম, এক্স ইকুয়াল টু কী ধরছি, ওয়াই। তাহলে দেখো এখানে ওয়াই কিউ জিরো হয়ে গেল, তাহলে ফ্যাক্টরটা কী হবে, এই পান নিয়ে আসলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কিন্তু তিনটা রাশি প্রথমে লিখলাম, তারপর এই অঙ্কটাকে মিলানোর জন্য আমরা গুণ করলাম, ঠিক আছে। এবার থেকে এর মধ্যে কমন হচ্ছে এক্স মাইনাস ওয়াই কমন, আর বাকি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এটা একই আছে, তার মানে ভ্যানিশিং মেথডই কিন্তু আমি প্রথমে ভেঙে লিখে দিছি, ঠিক আছে। খুব ভালো করে দেখবে। এবার চলে আসছি নেক্সট অঙ্ক, নেক্সট 1-3 নম্বর। দেখো প্রশ্ন আছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইকুয়াল টু 50 ডিগ্রি, কোণ বিসিএ ইকুয়াল টু 50 ডিগ্রি এবং কোণ সিএবি ইকুয়াল টু 80 ডিগ্রি হলে হচ্ছে এবি ও এসি বাহুর মধ্যে সম্পর্ক, এবি আর এসি বাহুর মধ্যে সম্পর্ক লিখতে হবে, ঠিক আছে। আমরা ত্রিভুজটা এঁকে নিচ্ছি, প্রথমে ত্রিভুজ আঁকাচ্ছি। দেখো নাম দিচ্ছি এ বি সি,
বলছে কোণ এবিসি 50 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। আর কোণ বিসিএ এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। আর কোণ সিএবি হচ্ছে 80 ডিগ্রি। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি, কোণ এ বি সি ইকুয়াল টু 50 ডিগ্রি, কোণ বিসিএ 50 ডিগ্রি, কোণ সিএবি ইকুয়াল টু 80 ডিগ্রি। ঠিক আছে, আমরা জানি যে কোনো ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয় তাহলে কিন্তু দুটি বাহু সমান হবে, সেই ত্রিভুজকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের তিনটা কোণই সমান তার তিনটা বাহু সমান হবে, তাকে বলে সমবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের দেখো দুটো কোণ সমান, কোণ এবিসি আর কোণ বিসিএ এই দুটো কোণ সমান, অতএব ত্রিভুজের কিন্তু এই দুটো বাহু কি হবে, সমান হবে। লিখব যে আমরা জানি ত্রিভুজের দুটি কোণ সমান হলে দুটি বাহু সমান হবে। একটা ত্রিভুজের যদি দুটি কোণ সমান হয় তাহলে কিন্তু দুটি বাহু সমান হবে। এখানে কোণ এ বি সি ইকুয়াল টু কোণ বিসিএ ইকুয়াল টু 50 ডিগ্রি, অতএব এবি ইকুয়াল টু এসি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। অতএব এবি আর এসি বাহু দুটি কী হবে, সমান। কারণ বলছে এবি এসি বাহুর মধ্যে সম্পর্ক কী, তাহলে এবি আর এসি বাহু দুটি কী হবে, সমান হবে। এটাই হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে মনে রাখা দিবে, যে ত্রিভুজের তিনটি কোণ সমান তার তিনটা বাহু সমান হবে, ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের দুটি কোণ সমান তার দুটি বাহু সমান হবে, সেই ত্রিভুজকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 2-1 নম্বর দেখো প্রশ্ন আছে, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। একটি যন্ত্রচালিত তাঁত একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। বলছে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। বলছে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। আমি কিন্তু ত্রৈরাশিক পদ্ধতিতে করব। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই অঙ্কটা কিন্তু দুটো পদ্ধতি ব্যবহার করব, একটা হচ্ছে সরল সম্পর্ক আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক হচ্ছে মানে একটা রাশি বাড়লে যদি অপর রাশি বাড়ে, অথবা একটা রাশি কমলে যদি অপর রাশি কমে, সেটা হচ্ছে সরল সম্পর্ক। আর একটা রাশি বাড়লে যদি অপর রাশি কমে যায়, আর একটা রাশি কমলে যদি অপর রাশি বাড়ে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা দেখব, প্রথমে আমরা হেডিংটা লিখে নেব। এখানে হেডিং হচ্ছে হস্তচালিত তাঁত, তারপর আছে দিন, তারপর আছে হচ্ছে মিটার। তাহলে প্রথমে আমরা লিখছি গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। প্রথমে লিখব দিন, তারপর লিখব হচ্ছে মিটার, তারপর লিখব হস্তচালিত তাঁত, হস্তচালিত তাঁত হচ্ছে দিন, মিটার,
হস্তচালিত তাঁত। আমরা হেডিং করব। এখানে দিন হচ্ছে তোমার হচ্ছে 18 দিন, 18 দিন, এখানে 18 দিন 1080 মিটার, 1080 মিটার, 12টি হস্তচালিত তাঁত, 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। তাহলে এখানে হচ্ছে 12টি হস্তচালিত তাঁত। এবার 2700 মিটার, 2700 মিটার, 2700 মিটার, 2700 মিটার 15 দিনে। এখানে ধরে নিচ্ছি এক্স, ধরি আমরা কিন্তু হস্তচালিত তাঁত এক্স ধরে নিচ্ছি। এবার আমি দেখব সম্পর্কটা কি আছে। প্রথমে আমি দিনের সঙ্গে তাঁতের সম্পর্ক দেখব, তারপর আমি মিটারের সঙ্গে তাঁতের সম্পর্ক দেখব। যখন আমি দিন আর তাঁত দেখব তখন আমি মিটারটাকে অপরিবর্তিত রাখবো, স্থির রাখবো, মিটার তখন থাকবে স্থির। আমি করছি, দেখো টেস্ট করছি, দেখো 18 দিনে 1080 মিটার ছিট কাপড় বুনে 12টি তাঁত। আমি আবার বলছি 18 দিনে 1080 মিটার ছিট কাপড় বুনে 12টি তাঁত। এবার একদিনে 1080 মিটার ছিট কাপড় বুনবে তাহলে কিন্তু বেশি তাঁত লাগবে। যেখানে 18 দিনে 1080 মিটার ছিট কাপড় বুনে 12টি, সেখানে একদিনের মধ্যে যদি কাজটা করতে চাও, 12 দিনের কাজ যদি একদিনে করতে চাও তাহলে কিন্তু তাঁত কিন্তু অনেক লাগবে, মানে দিন কমলে তাঁত বাড়বে। এখানে যদি দিন কমে তাহলে কিন্তু তাঁত বাড়বে। এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। আমরা লিখব দিন দিন কমলে তাঁত বাড়বে, তাই তাঁত দিনের সঙ্গে ব্যস্ত সম্পর্কযুক্ত। যখন মিটার স্থির, তার মানে যদি দিন কমে তাহলে কিন্তু তাঁত বাড়বে। তুমি যদি 18 দিনের কাজ যদি একদিনও করতে চাও তাহলে কিন্তু অনেক তাঁতের দরকার হবে কিন্তু। এবার আমি টেস্ট করব মিটার। যখন আমি মিটার টেস্ট করব তখন আমি দিনটাকে কিন্তু স্থির রাখবো। আমি করছি, দেখো 18 দিনে 1080 মিটার ছিট কাপড় বুনে 12টি তাঁত। এবার 18 দিনেই 1 মিটার বুনবে, 1080 মিটার জায়গায় 1 মিটার বুনবে, তাহলে কিন্তু তাঁত কম লাগবে। তার মানে মিটার কমলে তাঁত কমবে, মিটার বাড়লে তাঁত বাড়বে। এটা হচ্ছে সরল সম্পর্ক। আমরা লিখবো মিটার, এখানে মিটার বাড়ছে, মিটার বাড়লে তাঁত বাড়বে, তাই তাঁত মিটারের সঙ্গে সরল সম্পর্কযুক্ত। যখন দিন স্থির। কমপ্লিট। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি। আমি প্রথমে দিনটাকে টেস্ট করছি, তাহলে মিটারটাকে আমি স্থির রাখবো। 18 দিনে 1080 মিটার ছিট কাপড় বুনে 12টি তাঁত। এবার একদিনের মধ্যে 1080 মিটার ছিট কাপড় বুনবে, একদিনে 1080 মিটার ছিট কাপড় বুনবে, তাহলে কিন্তু তাঁত কিন্তু বেড়ে যাবে। মানে তুমি 18 দিনের কাজটা যদি একদিনে করতে চাও তাহলে তোমার কিন্তু তাঁত কিন্তু অনেক লাগবে। তার মানে দিন কমলে তাঁত বাড়ছে, এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। আবার দেখো 18 দিনে, এবার মিটার টেস্ট করব। 18 দিনে 1080 মিটার ছিট কাপড় বুনে 12টি তাঁত। এবার 18 দিনে 1 মিটার ছিট কাপড় বুনবে, 18 দিনে 1 মিটার বুনবে, তাহলে অত তাঁতের দরকার নেই। 1 মিটার কোথায় 1080 মিটার আর কোথায় 1 মিটার, তাহলে এখানে মিটার কমলে তাঁত
মানে তাঁত কমবে, মিটার বাড়লে তাঁত বাড়বে, এটা হচ্ছে সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমি এবার লিখছি 12 নিচে এক্স ইকুয়াল টু, এটা ব্যস্ত, যখন ব্যস্ত সম্পর্ক হবে তখন আমরা 1/, মানে 1-এর নিচে কিন্তু লিখব। তাহলে 1/18 নিচে 15 ইন্টু 1080, আর তার নিচে হচ্ছে 2700। ঠিক আছে, এবার এখানে করছি। এবার তাহলে এখানে 12 নিচে এক্স, 12 নিচে এক্স ইকুয়াল টু, এবার এটা কিন্তু উল্টে যাবে, এটা কিন্তু উল্টে যাবে, 15 যাবে উপরে, 18 নিচে। তাহলে 15 হচ্ছে উপরে, 18 নিচে, ইন্টু 1080, আর তার নিচে 2700। এবার আমরা একটু কাটাকাটি করে নিচ্ছি, একটা শূন্য কাটলাম। যদি আমরা 3 দিয়ে কাটি 5 হবে, 3 দিয়ে কাটলে হবে 6। ঠিক আছে, এবার 6 দিয়ে কাটছি, এটাকে যদি 6 দিয়ে কাটি, 6 একে 6, বাঁচলো 4, 6 48, মানে 18। এবার যদি আমরা 9 দিয়ে কাটি, 9 দ্বিগুণ 18, 9 দিয়ে কাটলে এখানে হচ্ছে 30, আর 5 দিয়ে কাটলে হচ্ছে 6, 2 দিয়ে কাটলে 3, তাহলে এখানে থাকলো হচ্ছে 12 নিচে এক্স ইকুয়াল টু 1-এর নিচে 3, অতএব এক্স ইকুয়াল টু 36। তার মানে এখানে হস্তচালিত তাঁত হচ্ছে 36টি। লিখব যে হস্ত চালিত তাঁত ইকুয়াল টু, হস্ত তাঁত ইকুয়াল টু 36টি। কিন্তু বলছে যে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে, এখানে অ্যান্সার চাইছে যে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা কত। এখানে দেখো যে 2 মানে একটা যন্ত্রচালিত তাঁত মানে একটা হস্তচালিত তাঁতের ক্ষমতা 2 × 1-এর 4 গুণ, মানে 9-এর 4টি হস্তচালিত তাঁত, মানে একটা যন্ত্রচালিত তাঁত। আমি আবার বলছি 9-এর 4টি, 2 × 1-এর 4, তার মানে হচ্ছে 9-এর 4টি হস্তচালিত তাঁত ইকুয়াল টু 1টি যন্ত্রচালিত তাঁত। 1 হলে কত আর 36 হলে কত? তার মানে আমরা লিখব 9-এর 4টি হস্ত চালিত তাঁত ইকুয়াল টু 1টি যন্ত্র চালিত তাঁত। 9-এর 4টি হস্তচালিত তাঁত ইকুয়াল টু 1টি যন্ত্রচালিত তাঁত। অতএব 1টি হস্তচালিত তাঁত ইকুয়াল টু, 1 হলে উল্টে যাবে, তাহলে 1 × 4-এর নিচে 9, অতএব 36টি হস্তচালিত তাঁত ইকুয়াল টু 4 × 36, আর তার নিচে 9, কাটলে হচ্ছে 4 = 16টি। তার মানে হচ্ছে 36টি হস্তচালিত তাঁত মানে হচ্ছে 16টি যন্ত্রচালিত তাঁত। আমরা অ্যান্সার লিখব যে যন্ত্র চালিত তাঁত বা তাঁতের সংখ্যা, যন্ত্রচালিত তাঁতের সংখ্যা ইকুয়াল টু 16টি। এটা হচ্ছে অ্যান্সার, যন্ত্রচালিত তাঁতের সংখ্যা হচ্ছে 16টি। খুব ভালো করে দেখবে। চলে আসতেছি নেক্সট অঙ্কে, 2-এর 2 নম্বর। দেখো চিনির মূল্য 20% বেড়ে গেছে, বলছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির দাম কিন্তু আগের তুলনায় 20% বেড়ে গেছে। বলছে তাই চিনির মাসিক খরচ, চিনি যে মাসে যে খরচ করে চিনির জন্য, সেটা অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার শতকরা কত কমাতে হবে। চিনির জন্য যদি খরচ অপরিবর্তিত রাখতে হয় তাহলে চিনির ব্যবহার কিন্তু কমাতে হবে। ঠিক আছে, আমরা ধরি পূর্বে 100 টাকায় যে পরিমাণে চিনি পাওয়া যেত, বর্তমানে সেই পরিমাণে চিনির দাম 120 টাকা, মানে চিনির দাম 20% বেড়ে গেছে। 20% মানে 100 টাকায় 20 টাকা বেড়ে গেছে। তুমি আগে 100 টাকা দিয়ে যে পরিমাণে চিনি পেতে, কতক্ষণে পেতে জানি না, এখন সেই চিনি নিতে গেলে তোমার কাছে দাম নিবে 120 টাকা।
ঠিক আছে, আমরা একটু লিখে নিচ্ছি। আমরা লিখে নিচ্ছি চিনির মূল্য, চিনির মূল্য 20% বেড়ে গেছে, বেড়ে গেছে। অর্থাৎ অর্থাৎ পূর্বে পূর্বে 100 টাকায় যে পরিমাণে চিনি পাওয়া যেত সেই পরিমাণ চিনির মূল্য ইকুয়াল টু 120 টাকা। আমি আবার বলছি, চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আগে 100 টাকা দিয়ে তুমি যে পরিমাণে চিনি পেতে, এখন সেই পরিমাণ চিনি তুমি নিতে গেলে তোমার কাছে দাম নিবে 120 টাকা। আচ্ছা, আমি ধরে নিচ্ছি, ধরি পূর্বে 100 টাকায় চিনি পাওয়া যেত এক অংশ। আমি ধরে নিচ্ছি যে পূর্বে 100 টাকা দিয়ে আমরা কতখানি চিনি পেতাম, এক অংশ। এখন ওই এক অংশ চিনি নিতে গেলে তোমার কাছে দাম নিবে 120 টাকা। 20% বেড়ে গেছে। কতটা বুঝতে পারলেন? আমি আবার বলছি, আমি ধরে নিলাম পূর্বে 100 টাকায় চিনি পাওয়া যেত এক অংশ। এখন ওই এক অংশ চিনি নিতে গেলে তোমার কাছে দাম নিবে 120 টাকা। ঠিক আছে, আমি একটু লিখে নিচ্ছি। ধরি পূর্বে 100 টাকায় চিনি পাওয়া যেত ইকুয়াল টু এক অংশ। আমি ধরে নিলাম আগে 100 টাকা দিয়ে তুমি কতখানি চিনি পেতে, এক অংশ। এখন তুমি ওই এক অংশ চিনি নিতে গেলে তোমার কাছে দাম নিবে 120 টাকা। মানে 100 টাকায় 20 টাকা বেড়ে গেছে, 20%। ঠিক আছে, আমরা লিখছি বর্তমানে 120 টাকায় চিনি পাওয়া যায় ইকুয়াল টু এক অংশ। তাহলে বর্তমানে তুমি যদি 100 টাকা দাও, তাহলে তোমাকে কিন্তু আর এক অংশ চিনি দিবে না। এখন এক অংশ চিনি নিতে গেলে তোমার কাছে দাম নিবে 120 টাকা। তাহলে বর্তমানে তোমার বাবা তো 100 টাকা বেশি দিবে না, কারণ চিনির জন্য মাসিক খরচ, মানে খরচ চিনির জন্য যেটা খরচ করে সেটা কিন্তু অপরিবর্তিত রাখবে। মানে আগেও চিনির জন্য 100 টাকা খরচ করতো, এখনও চিনির জন্য কিন্তু 100 টাকাই খরচ হবে। তাহলে তুমি এখন 100 টাকায় কতখানি চিনি পাবে সেটা আমি বের করবো। আগে তো 100 টাকা দিয়ে তুমি এক অংশ চিনি পেতে, এখন 100 টাকা দিয়ে তুমি কতখানি চিনি পাবে সেটা বের করতে হবে। তাহলে এখন বর্তমানে 120 টাকায় চিনি পাওয়া যায় এক অংশ, আর আগে 100 টাকায় চিনি পাওয়া যেত এক অংশ। এই এক অংশের দাম এখন কত, 120 টাকা। এখন তো 100 টাকার বেশি তোমার বাবা দিবে না, তাহলে এখন 100 টাকা দিয়ে তুমি কতখানি চিনি পাবে? বর্তমানে 1 টাকা চিনি পাওয়া যায়, একের নিচে 20 অংশ। বর্তমানে 100 টাকায় চিনি পাওয়া যায় 100 নিচে 120, তাহলে 5-এর 6 অংশ, 5-এর 6 অংশ। ঠিক আছে, তাহলে খুব ভালো করে শোনো। আগে তুমি 100 টাকা দিয়ে চিনি পেতে এক অংশ, এখন তুমি 100 টাকা দিয়ে চিনি পাচ্ছ 5-এর 6 অংশ। আগে পেতে এক অংশ, আগে তোমার বাড়িতে চিনি ব্যবহার হতো মাসে হচ্ছে এক অংশ, এখন তোমার বাড়িতে চিনি ব্যবহার হবে মাসে 5-এর 6 অংশ। তাহলে কিন্তু ব্যবহারটা কমে গেল। কত কমলো? 1 মাইনাস 5-এর 6 অংশ। দেখো চিনির ব্যবহার কমে, এখানে লিখবো চিনির
চিনির ব্যবহার কমে ইকুয়াল টু 1 মাইনাস 5-এর 6, লসক হচ্ছে 6, 6 মাইনাস 5, তাহলে 1-এর 6 অংশ, এত অংশ। তাহলে কিন্তু তোমার মাসে চিনির ব্যবহার কমলো 1-এর 6 অংশ। বলছে শতকরা কত কমে? 1 অংশ কমে 1-এর 6 অংশ। তুমি আগে 1 অংশ ব্যবহার করতে, এখন ব্যবহার করছো 5-এর 6 অংশ, ব্যবহার কমলো হচ্ছে 1-এর 6 অংশ। তাহলে এই যে 1-এর 6 অংশ কমলো, কততে 1-এর 6 কমলো? 1 অংশ কমলো 1-এর 6, 100-তে কত, মানে শতকরা। লিখবো 1 অংশে ব্যবহার কমে ইকুয়াল টু 1-এর 6 অংশ। 1 অংশে ব্যবহার কমে 1-এর 6 অংশ। এবার শতকরা কত কমে? শতকরা মানে 100-তে কত কমে? অতএব 100 অংশে ব্যবহার কমে, তাহলে 100 হলে কিন্তু ইন্টু হবে, গুণ হবে, তাহলে 100 নিচে 6, তাহলে 50-এর নিচে 3 অংশ সমান সমান 16.2-3%। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখন আমার মাসে ব্যবহার কমছে 16.2-3%। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে, খুব ভালো করে দেখবে কিন্তু। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 2-3 বলছে 3টি সমান মাপের গ্লাসে শরবত আছে। 3টি গ্লাসে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে, প্রথম গ্লাসে সিরাপ আর জল আছে 3:1, দ্বিতীয় গ্লাসে জল আর সিরাপ আছে 5:3, তৃতীয় গ্লাসে জল আর সিরাপ আছে 9:7। বলছে 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে মিশালে ওই মিশ্রণে জল ও সিরাপের অনুপাত কত হবে? জল আর সিরাপের অনুপাত কত? আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটি পাত্রের আয়তন হচ্ছে 1 অংশ। আমি ধরে নিচ্ছি পাত্রের আয়তন 1 অংশ। ধরি প্রতিটি পাত্রের আয়তন ইকুয়াল টু 1 অংশ। আমি ধরে নিলাম যে প্রতিটি পাত্রের আয়তন ইকুয়াল টু 1 অংশ। এবার প্রথম পাত্রে মানে প্রথম গ্লাসে জল ইস্টু সিরাপ, প্রথম গ্লাসে জল ইস্টু সিরাপ, সমান সমান 3:1, 3:1। অতএব জল আছে 3-এর 4, মানে 4 ভাগের 3 ভাগ জল আর 1 ভাগ সিরাপ, টোটাল হচ্ছে 4 ভাগ। তার মধ্যে জল আছে 3 ভাগ, মানে 3-এর 4 অংশ, আর সিরাপ আছে 1-এর 4 অংশ। যেহেতু আয়তন আমি 1 ধরছি, অতএব জল আছে ইকুয়াল টু 3-এর 4 অংশ। অতএব সিরাপ আছে ইকুয়াল টু 1-এর 4 অংশ। তাহলে প্রথম গ্লাস কমপ্লিট। এবার আমরা যাব দ্বিতীয় গ্লাসে জল আর সিরাপ আছে 5:3 অনুপাতে। তাহলে আমরা দ্বিতীয় গ্লাসে জল ইস্টু সিরাপ ইকুয়াল টু 5:3। অতএব জল আছে 5-এর 8 অংশ। 5 আর 3 যোগ করলে 8, মানে 8 ভাগের মধ্যে 5 ভাগ আছে জল আর 3 ভাগ আছে সিরাপ। তাহলে 5-এর 8 অংশ, এত অংশ।
অতএব সিরাপ আছে, সিরাপ আছে ইকুয়াল টু 3/8 অংশ। এবার লিখবো তৃতীয় গ্লাসে, লিখবো তৃতীয় গ্লাসে, তৃতীয় গ্লাসে জল ইস্টু সিরাপ, জল ইস্টু সিরাপ ইকুয়াল টু, জল ইস্টু সিরাপ ইকুয়াল টু 9:7। অতএব জল আছে, জল আছে 9 এর সাথে 16, মানে 16 ভাগের মধ্যে 9 ভাগ আছে জল আর 7 ভাগ আছে সিরাপ। তার মানে 9-এর 16 অংশ হচ্ছে জল আর 7-এর 16 অংশ সিরাপ। 9-এর 16 অংশ জল আছে, 9-এর 16 অংশ, অতএব সিরাপ আছে, সিরাপ আছে 7-এর 16 অংশ। কমপ্লিট। এখন এই যে 3টা গ্লাসে যে জল আর সিরাপ আছে, এটাকে একটা বড় পাত্রে ঢালা হলো। যদি বড় পাত্রে ঢালি, ওই বড় পাত্রে মোট জল কত, তাহলে আমরা 3টা জল যোগ করব, মোট সিরাপ কত, এই 3টা সিরাপ যোগ করব। ঠিক আছে, একটি বড় পাত্রে মিশালে লিখবো যে বড় পাত্রে জল আছে, ইকুয়াল টু, বড় পাত্রে জল আছে, তাহলে আমাদের এখানে জল হচ্ছে 3/4 প্লাস এখানে জল আছে 5/8 প্লাস, আর এখানে জল আছে 9/16, আর লসাগু হচ্ছে 16, 4×4 = 16, 3×4 = 12 প্লাস 2 বাজাবে 10 প্লাস 9, 16 লসাগু, তাহলে 4×16কে ভাগ করলে 4, 3×4 = 12, 16 8×16কে ভাগ করলে 2, 5×2 = 10, 16×16কে ভাগ করলে 1, 9কে 9, তাহলে এখানে হচ্ছে 22 আর 9 হচ্ছে 31, 31-এর 16 অংশ, 31-এর 16 অংশ, তাহলে এখানে হচ্ছে 30, 31-এর 16 অংশ। আর বড় পাত্রে সিরাপ আছে, বড় পাত্রে সিরাপ আছে ইকুয়াল টু, দেখো এখানে সিরাপ আছে 1/4, সিরাপ এখানে হচ্ছে 1/4 প্লাস এখানে সিরাপ 3/8 প্লাস, আর এখানে সিরাপ 7/16, এত অংশ, এটা হচ্ছে অংশ, ঠিক আছে, তাহলে এত অংশ লসাগু করলে হচ্ছে 16, তাহলে 4×4 = 4, আর 2 বাজাচ্ছে 3 × 6 আর 7 সমান 7, 6, 13, 17, তাহলে 17-র 16 অংশ। এবার আমরা কিন্তু বড় পাত্রে জল ইস্টু সিরাপ, আমরা দুটোর কিন্তু অনুপাত করব, লিখবো যে বড় পাত্রে জল ইস্টু সিরাপ ইকুয়াল টু, জল হচ্ছে 31/16 ইস্টু 17/16 সমান 31/17, এটা হচ্ছে অ্যান্সার, 31/17। ঠিক আছে, খুব ভালো লক্ষ্য করবে, আমরা কিন্তু পাত্রের আয়তনটা 1 ধরছি, তাহলে প্রথম পাত্রে জল আছে 3/4 অংশ, প্রথম পাত্রে সিরাপ আছে 1/4 অংশ, দ্বিতীয় পাত্রে জল আছে 5/8 অংশ, দ্বিতীয় পাত্রে সিরাপ আছে 3/8 অংশ, আবার তৃতীয় পাত্রে জল আছে 9/16 অংশ, আর তৃতীয় পাত্রে সিরাপ আছে 7/16 অংশ। এই টোটাল সিরাপ আর জল আমরা একটা বড় পাত্রে ঢাললাম। এবার বড় পাত্রে মোট জল কত, এই 3টা জল যোগ করব, আবার বড় পাত্রে মোট সিরাপ কত, এই মোট 3টা সিরাপ যোগ করব।
তাহলে এখানে হচ্ছে 31/16 জল, আর সিরাপ হচ্ছে 17/16। এবার জল ইস্টু সিরাপ অনুপাত করবো, তাহলে 31:17। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার হচ্ছে নেক্সট অঙ্ক। নেক্সট 2-4 নম্বর দেখো, প্রশ্ন আছে কোনো কাজ বিধান 12 ঘন্টায় ও কমল 15 ঘন্টায় করে। বিধান কাজটি শুরু করে এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করে। প্রথমে বিধান 1 ঘন্টা করলো, তারপর কমল 1 ঘন্টা করলো, তারপর বিধান 1 ঘন্টা করলো, তারপর কমল 1 ঘন্টা করলো, পর্যায়ক্রমে 1 ঘন্টা 1 ঘন্টা করে কাজটি করে। বলছে কাজটি কতক্ষণে শেষ হবে, মানে কাজটি শেষ করতে তাদের কতক্ষণ সময় লাগবে। আমি আবার বলছি, একটা কাজ বিধান করে হচ্ছে 12 ঘন্টায় আর কমল করে 15 ঘন্টায়। ঠিক আছে, প্রথমে বিধান কাজটি শুরু করলো, বিধান 1 ঘন্টা কাজ করলো, করার পর কমল আবার 1 ঘন্টা কাজ করলো, তারপর বিধান আবার 1 ঘন্টা করলো, তারপর কমল 1 ঘন্টা করলো। এভাবে পর্যায়ক্রমে তারা কাজটা করবে। বলছে টোটাল কাজটা শেষ হতে তাদের কত সময় লাগবে, মানে কত সময়, কাজটি কতক্ষণে শেষ হবে সেটা আমাকে বের করতে হবে। আমি প্রথমেই ধরে নেব, ধরি মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। আমি কিন্তু টোটাল কাজ ধরে নেব 1 অংশ। দেখি ধরি মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। তাহলে কিন্তু আমি মোট কাজ 1 অংশ ধরে নিলাম। এবার বিধান 12 ঘন্টায় করে 1 অংশ কাজ। দেখব যে বিধান 12 ঘন্টায় কাজ করে ইকুয়াল টু 1 অংশ। 1 অংশ বিধান হচ্ছে 12 ঘন্টায় কাজ করে 1 অংশ। অতএব বিধান 1 ঘন্টায় কাজ করে, তাহলে 1/12 অংশ। তাহলে বিধান প্রথমে 1 ঘন্টা কাজ করলো, 1/12 অংশ। এবার করবে কমল। কমল কিন্তু 1 অংশ কাজ করে 15 ঘন্টায়। তো কমল 1 ঘন্টায় কত করবে, দেখব কমল 15 ঘন্টায় কাজ করে ইকুয়াল টু 1 অংশ। এবার কমল 1 ঘন্টায় কাজ করে, তাহলে 1/15 অংশ। এইবার বিধান আর কমল 2 ঘন্টায় কত কাজ করে, লিখব 2 ঘন্টায় তারা কাজ করে। লিখব 2 ঘন্টায়, এখানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা। 2 ঘন্টায় তারা কাজ করে ইকুয়াল টু 1/12 প্লাস 1/15। লসাগু হচ্ছে 60, 5/12 60 আর 4/15 60, তাহলে 9/60 অংশ। তারা দুইজন মিলে কিন্তু 9/60 অংশ কাজ করছে হচ্ছে 2 ঘন্টায়। ঠিক আছে, 5/12 60 আর 4/15 60। এবার 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 20, তাহলে 3/20 অংশ। তাহলে কমল আর বিধান কিন্তু 2 ঘন্টায়, প্রথমে বিধান করছে 1 ঘন্টা, তারপর কমল করছে 1 ঘন্টা, মানে টোটাল 2 ঘন্টায় কাজ করছে 3/20 অংশ। এবার বাকি কাজ কত, এবার বাকি কাজ ইকুয়াল টু 1 মাইনাস 3/20। আমি কিন্তু মোট কাজ ধরে নিছি 1 অংশ, তার মধ্যে 3/20 অংশ কাজ শেষ হয়েছে 2 ঘন্টায়, 2 ঘন্টা শেষ করছে। তাহলে বাকি কাজ কত আছে, লসাগু হচ্ছে 20, তাহলে 20 মাইনাস 3, তার মানে 17/20 অংশ। এখনো কিন্তু 17/20 অংশ কাজ আছে। লিখবো যে 3/20 অংশ কাজ করে 2 ঘন্টায়, এক হলে কত, আর 17/20 অংশ কাজ করে কত। এখানে লিখবো 3/20 অংশ কাজ করে ইকুয়াল টু 2 ঘন্টায়। অতএব 1 অংশ কাজ করে, উল্টে যাবে 2 গুণন 20,
আর তার নিচে 3 ঘন্টা, অতএব অতএব 17-এর 20 অংশ, 17-এর 20 অংশ কাজ করে 2 গুণন 20 গুণন 17, আর তার নিচে হচ্ছে 3 গুণন 20, 20 20 কাটা গেল, তাহলে এখানে থাকছে 34-এর নিচে 3, 34-এর, তাহলে আমরা বলছি কোনো কাজ বিধান 12 ঘন্টা আর 15 ঘন্টায় করছে হচ্ছে কমল, এবং তারা পর্যায়ক্রমে 1 ঘন্টা অন্তর অন্তর কাজটা করছে। তাহলে তাদের কিন্তু বাকি কাজ এই যে 17-20 অংশ কাজ করতে সময় লাগবে 34-এর 3 ঘন্টা। আর এটাকে আমরা একটা ঘন্টা মিনিট করি, ঘন্টা মিনিট করছি, তার সঙ্গে তাহলে এখানে লাগলো 34-এর 3 ঘন্টা আর আগে করছে 2 ঘন্টা, তাহলে টোটাল মোট কত সময় লাগে? এবার লিখবো মোট সময় লাগে, এই লিখবো মোট সময় লাগে ইকুয়াল টু 2 প্লাস 34-এর 3, আগে কিন্তু 2 ঘন্টা সময় লাগছে, তারপর লাগলো হচ্ছে 34-এর 3 ঘন্টা, এত ঘন্টা, লসাগু হচ্ছে 3, 6 প্লাস 34 সমান সমান হচ্ছে 40-এর 3 ঘন্টা, টোটাল 40-এর 3 ঘন্টা। এবার আমরা 3 দ্বারা 40-কে ভাগ করব, 3 13 39, এত ঘন্টা, বাঁচলো 1 ঘন্টা। এই ঘন্টাকে আমরা কিন্তু মিনিট করব, এই ঘন্টাকে কি করছি, ঘন্টাকে আমরা মিনিট করছি 60 দিয়ে গুণ, তাহলে 60 মিনিট, এটাকে আবার আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 দুগুণ 6, তাহলে 20 মিনিট, তাহলে 13 ঘন্টা 20 মিনিট, লিখব 13 ঘন্টা 20 মিনিট, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তাদের মোট সময় লাগবে 13 ঘন্টা 20 মিনিট। তারা প্রথমে 2 ঘন্টা কাজ করছে, 2 ঘন্টায় তারা টোটাল কাজ করেছে 3-এর 20 অংশ, এবার বাকি কাজ হচ্ছে 17-এর 20 অংশ। এই 17-এর 20 অংশ কাজ করতে তাদের সময় লাগছে 34-এর 3 ঘন্টা, এটা হচ্ছে ঘন্টা, 34-এর 3 ঘন্টা সময় লাগছে। তাহলে মোট সময় লাগে 2 ঘন্টা প্লাস 34-এর 3 মানে হচ্ছে 40-এর 3 ঘন্টা, আর 40-এর 3 মানে হচ্ছে 13 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। আর নেক্সট উৎপাদক, দেখো খুব ভালো করে প্রশ্ন আছে, 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15, এটাকে আমাকে উৎপাদক করতে হবে। আমরা প্রথমে মাইনাস কমন নিয়ে এটাকে ব্র্যাকেটে ফেলাবো, আমি করছি। দেখো 6 এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস করে ব্র্যাকেটে ফেলাবো, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 15। এবার এটা আমরা ধরে নেব, ধরি এক্স মাইনাস ওয়াই ইকাল টু এ ধরে নিচ্ছি, তাহলে প্রদত্ত রাশিমালা, প্রদত্ত রাশিমালা কী হবে, 6a স্কোয়ার মাইনাস এ মাইনাস 15, আমরা এটাকে কিন্তু এ ধরে নিচ্ছি, তাহলে 6a স্কোয়ার মাইনাস এ মাইনাস 15। এবার 6 15 90, আমাকে 90কে ভাঙে কী করতে হবে, 1 মিলাতে হবে, 9 10 90, 10 আর 9 গুণ করে 90 হবে, আর 10-এর থেকে 9 বাদ দিলে 1 হবে। 90 সমান 10 গুণন 9, আবার 10 বিয়োগ 9 ইকুয়াল টু 1। ঠিক আছে, মিডিল টার্ম। তাহলে আমাকে এখানে লিখতে হবে 6a স্কোয়ার, এখানে যে চিহ্ন দিতে হবে, এখানে হচ্ছে 10 বিয়োগ 9, আবার গুণ করে 90, পাশে হচ্ছে এ মাইনাস 15, 6a স্কোয়ার মাইনাস 10-এ, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 9-এ মাইনাস 15, এর মধ্যে কমন হচ্ছে 2a, এর মধ্যে আমরা কমন নেব 2a, তাহলে এখানে থাকবে 3a মাইনাস 5 প্লাস এখান থেকে 3, তাহলে 3a মাইনাস 5। দেখো এর মধ্যে কমন হচ্ছে 3a মাইনাস 5 কমন, আর বাকি হচ্ছে 2a প্লাস 3।
এর মধ্যে কমন হচ্ছে, এটা হচ্ছে কমন, আর বাকি হচ্ছে 2a প্লাস 3। এবার কিন্তু আমাকে এর মান বসাতে হবে, অঙ্কের মতো তো এ নেই, আমরা ধরে নিয়েছি। এবার কিন্তু আমরা এর মান বসিয়ে দেবো, এখানে করছি এর মান বসিয়ে পাই। এবার দেখো প্রশ্ন দেওয়া আছে এখানে 3a মাইনাস 5, আর একটা আছে হচ্ছে 2a প্লাস 3। এবার আমরা এখানে এর মান বসাই, এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, যেখানে এ আছে আমরা মান বসাবো এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে 3, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস 5, আর এখানে আছে 2, এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 3। তাহলে এটা গুণ করলে হচ্ছে 3x মাইনাস 3y মাইনাস 5, আর এটা হচ্ছে 2x মাইনাস 2y, 2 দিয়ে গুণ করে 2x মাইনাস 2y প্লাস 3। এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে করতে হবে। তাহলে আমাকে এটাকে মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটে ফেলাতে হবে। এখন তোকে এই দুটো একই আছে, আমরা কিন্তু ধরে নেবো। যখন আমরা ধরে নেব অঙ্কটা থেকে আমাদের কিন্তু একটা সহজ হয়ে গেল। 6a স্কোয়ার মাইনাস a মাইনাস 15, এটাকে এ ধরছি, এ 6a স্কোয়ার মাইনাস a মাইনাস 15। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর যদি দেখে তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট।